আপু, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমাকে প্লিজ ছেড়ে দাও। মা বাবা অনেক চিন্তা করছে। কলেজ করে বাসায় না গেলে অনেক টেনশন করবে। কেন রে? তখন কি বললে মনে নেই? কি যেন বলেছিলে, ও আমাকে একা পেলে কি যেন করবি বলেছিলি? আমার ওয়াচ ফিগার আমাকে দেখলে তোর আদর করতে মন চায় কেন? এখন তো এক রুমে দরজাটাও বাইরে থেকে লাগানো, আয় আদর কর। আপু, তোমাকে তখন ওই কথা বলতে চাইনি। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বলেছি, প্লিজ ক্ষমা করে দাও। আর কখনোই তোমাকে বলবো না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। মাফ কর, মাফ? আর আমি আজ পর্যন্ত কখনো কেউ আমার কাছে মাফ চেয়ে পাইনি, তুইও পাবি না। যা বলতে বলেছি তাই কর, না হলে জ্যান্ত আর বাসায় যেতে পারবি না। ভুলে যাস না, আমি কিন্তু নেতার মেয়ে। আমার বাবাকে দেখে এই শহরের সবাই ভয় পায়। নেহার কথা শুনে স্বাধীন অনবরত ঘামতে লাগে। নেহা স্বাধীনের কাছে এসে টিস্যু দিয়ে স্বাধীনের মুখ থেকে ঘাম মুছে দিতে লাগে। কিরে, তুই এভাবে ঘুমাচ্ছিস কেন? যেখানে ঘুমাবো আমি সেখানেই তুই ঘুমাচ্ছিস। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দাও। তখন আমি ওই কথাটা বলার জন্য সরি তো বলছি। প্লিজ ছেড়ে দাও। আমি ছোট্ট একটা বাচ্চা। আমার সঙ্গে এসব কাজ করতে তোমার বিন্দুমাত্র বাচ্চা না। ওরে আমার ছোট বাবুটা, বাবু তখন তো আমার দিকে তাকিয়ে এইসব কথা বলতেছিলে। তখন মনে ছিল না তুমি ছোট বাবু, আমি তোমার সিনিয়র, আমার দিকে নজর দেওয়া তোমার ঠিক হয়নি। এখন এইসব শুনতে চাচ্ছি না। যা করতে বলেছি কর, না হলে তুই কিন্তু জ্যান্ত বাসায় ফিরতে পারবি না, তোর মরদেহ বাসায় ফিরবে। নেহার কথায় স্বাধীন অনবরত ঘামতে লাগে। ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগে। নেহাই স্বাধীনের দিকে আসতে লাগে। এক পর্যায়ে স্বাধীন গিয়ে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায়। আর কোনো রাস্তা খোলা নেই তার জন্য। নেহা স্বাধীনের কাছে এসে স্বাধীনের দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলে। কিরে, কাঁপছিস কেন ভাই? আমি তো নিজেই তোর কাছে ধরা দিয়েছি, আমাকে আর জোর করে ওইসব করতে হবে না। আয়। দেখো আপু, আমাকে যেতে দাও। না হলে উল্টাপাল্টা কিছু করে ফেললে আবার বাবুর মা হয়ে গেলে আমাকে দোষ দিতে পারবে না। আরে আমি তো এটাই চাচ্ছি তোর কাছ থেকে, বুঝতে পারছিস না? শুরু কর, বাবুর মা বানিয়ে দিয়ে দেখি তোর কত জোর। কথাটা বলে নেহা স্বাধীনের হাত ছেড়ে দেয় এবং নিজের উপর থেকে ওড়না সরিয়ে ফেলে। স্বাধীন নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের ঘাড় উঁচু করে স্বাধীনের ঠোঁটে অনবরত নেহা তার হাত দিয়ে স্লাইড করতে লাগে, স্বাধীনকে উত্তেজিত করতে লাগে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীনের এই রূপ দেখে নেহা ভয় পেয়ে যায়। স্বাধীনের দিকে বড় বড় চোখ করে তাকায়, কিন্তু সেই দিকে স্বাধীনের কোনো হেলদোল নেই। আরে কি করছিস? ছাড় দেখি, তোকে ভয় দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। প্লিজ উল্টোপাল্টা কিছু করিস না, ছেড়ে দে আমাকে। অনেকবার বলেছি, আপনি আমার কোনো কথাই শুনেননি। এখন আমাকে উত্তেজিত করে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। ওয়েট, দেখাচ্ছি। তারপর স্বাধীন নেহাকে ছেড়ে দিতে নেহা দৌড় দিয়ে বের হতে যায় দরজা দিয়ে। স্বাধীন দৌড়ে দরজার কাছে গিয়ে ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর নেহাকে পাজা কোলে তুলে খাটের উপর নিয়ে এসে ফেলে দেয়। নেহা ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগে আর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ, আমি তোর বড় আপুর মতো, প্লিজ কিছু করিস না। তখন তুই আমাকে উল্টাপাল্টা মন্তব্য করায় অনেক রাগ হয়ে যায়, তাই ভেবেছিলাম তোকে শাস্তি দেব বাসায় নিয়ে এসে, কিন্তু এরকম পরিস্থিতি হবে কখনো বুঝতে পারিনি। এখন আর এইসব বলে কোনো লাভ নেই। আপনি আমার কবলে পড়েছেন, বাঁচার উপায় একদমই নেই। এখন নিজে নিজে যদি জানতে ভালো না হলে আমি নিজেই সব কিছু করেছি। দেখ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, আমি এখানকার নেতার মেয়ে। যদি বাবা জানতে পারে তুই আমার সঙ্গে জোর জবরদস্তি করে এইসব করেছিস, তাহলে তোকে তো মারবেই, সঙ্গে তোর সপরিবারে মেরে ফেলবে কিন্তু। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওয়েট, এর একটা সলিউশন বের করছি আমি। কথাটা বলে স্বাধীন খাট থেকে উঠে তার পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে পাশের টেবিলে রেখে দেয়। তারপর নেহার উপর সে ঝাঁপিয়ে পরে নেহা অনবরত স্বাধীনের হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু পারে না। সে কখনোই ভাবতে পারেনি যে স্বাধীনকে শাস্তি দিতে গিয়ে সে নিজেই এরকম পরিস্থিতিতে পড়বে। শেষমেশ কোনো উপায় না পেয়ে স্বাধীনের সঙ্গে রেসপন্স করতে লাগে। এইভাবে প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়। তখনই দরজায় কড়া না